হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? ওয়েল, যখন আমরা 50K বাজেটের মধ্যে কোনো ল্যাপটপ কিনতে যাই, দেখা যাচ্ছে খুব একটা আমাদের পছন্দ হয় না, কোনোটার হয়তো বা প্রসেসর পছন্দ হয় না, বা প্রসেসর পছন্দ হইলেও হয়তো বা ডিসপ্লেটা মন মতো হয় না। তো এত কিছুর মধ্যে আমরা তারপরে করলাম কি, 50K বাজেটের মধ্যে কয়েকটা ল্যাপটপ আমরা নিয়ে আসলাম, এবং ল্যাপটপগুলো নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করবো, দেখবো যে কোন ল্যাপটপ কেমন পারফর্ম করছে। স্পেশালি প্রত্যেকটা ল্যাপটপের না স্পেকটা কাইন্ড অফ একই রকম। দেখা যাচ্ছে এর মধ্যে যে 4টা ল্যাপটপ আমরা নিয়েছি, একটা হচ্ছে এইচপি, আসুস, এসার, লেনোভো, এর মধ্যে কিন্তু 3টা ল্যাপটপেই কিন্তু Core i3 1215U প্রসেসরটা ইউজ করা হয়েছে। সো আমরা কিন্তু এই যে একই রকম টাইপের স্পেক আমরা কিন্তু দেখতে পারবো যে কোন ল্যাপটপটা আসলে ওই স্পেক থেকে ভালো পাওয়ার বের করে নিয়ে আসতেছে। তো সবকিছু দেখতে সাথে থাকুন, আমি আছি পলক এবং আপনারা দেখছেন টেকলিক বাংলাদেশ। আমাদের কাছে যে 4টা ল্যাপটপ আছে, এই ল্যাপটপগুলো নিয়ে আমরা ফার্স্টেই করবো কি, সবগুলো স্পেক আলোচনা করব, এরপর এইটা ডিরেক্ট আমরা চলে যাব গিকবেঞ্চ বা পারফরমেন্স স্কোরগুলোতে, যেন আমরা বুঝতে পারি যে কোন ল্যাপটপের আসলে ক্যালিবারটা কতটুকু। এরপর আমরা ডিসপ্লে, তারপর বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। সো মোটামুটি যেন পুরোপুরিভাবে বুঝতে পারি যে কোন ল্যাপটপটা আপনার জন্য পিক করলে বেটার হবে। সো ফার্স্টে যদি আমরা এইচপি নিয়ে শুরু করি, এইচপির যে আমাদের ল্যাপটপটা আমাদের কাছে আছে, এইটার মডেলটা হচ্ছে HP 15S EQ2330A এবং ল্যাপটপটার প্রাইস হচ্ছে 50,000 টাকার আশেপাশে। এবং ল্যাপটপটার যদি আমরা স্পেকের দিকে যাই, সেক্ষেত্রে দেখতে পারি যে এখানে আছে Ryzen 3 5300U প্রসেসর, যেটা হচ্ছে 4 কোরের একটা প্রসেসর। সাথে ওরা অ্যাড করে দিয়েছে 512GB একটা Gen 4 SSD এবং DDR4 এর 8GB ওরা একটা র্যাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওয়েল, এখানে কিন্তু একটা জিনিস বলতে হবে যে আমাদের এর সাথে যে আরো 3টা ল্যাপটপ আছে, এইখানে কিন্তু বলতে হবে যে 3টা ল্যাপটপেই কিন্তু এর মতনই Gen 4 এর 512GB SSD ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, এবং সাথে কিন্তু DDR4 এর 8GB র্যাম কিন্তু এই সবগুলো ল্যাপটপেই আছে আর কি। এরপরে যদি আমরা একটু আসুসের দিকে যাই, আসুসের ল্যাপটপটার মডেল হচ্ছে Asus VivoBook 15X15 02ZA, বিশাল বড় একটা নাম, এবং এইটার প্রাইসটা আপনারা 50,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো এইটারও যদি স্পেকে যাই, ওই তো Core i3 এর 1215U একটা প্রসেসর ইমপ্লিমেন্ট করে দিয়েছে 6 কোরের। এর মধ্যে কিন্তু 2টা হচ্ছে আপনারা পারফরমেন্স কোর আর 4টা এফিসিয়েন্স কোর পেয়ে যাবেন। আরও আমরা বিস্তারিত দেখবো যে কেমন করছে এই প্রসেসরটা, কেমন পারফরমেন্স ডেলিভারি করছে। এবং সাথে যদি আমরা এইটাতে দেখি যে এখানে Gen 4 এর 512GB SSD এবং DDR4 এর 8GB ওরা ইনস্টল করে দিয়েছে। ওয়েল, এইটা কিন্তু 42 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি কিন্তু ওরা এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা এসার ল্যাপটপটার দিকে তাকাই, ল্যাপটপটা হচ্ছে Acer Aspire A315593332B, বিশাল বড় একটা নাম, এবং এই ল্যাপটপটাও কিন্তু আপনারা 50,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। যথারীতি আসুসের মতো এখানেও কিন্তু থাকছে Core i3 এর 1215U প্রসেসর এবং সাথে Gen 4 এর 512GB, DDR4 এর 8GB, এবং এখানে কিন্তু আপনারা 40 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি পেয়ে যাবেন। এবং লাস্টে আমাদের কাছে যে ল্যাপটপটা থাকে সেটা হচ্ছে Lenovo IdeaPad Slim 3i, এবং এখানেও কিন্তু যথারীতি আপনারা Core i3 1215U প্রসেসর, সাথে কিন্তু Gen 4 এর আপনারা 512GB SSD এবং DDR4 8GB র্যাম পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু থাকছে 42 ওয়াট আওয়ারের ব্যাটারি ইমপ্লিমেন্ট করে দিয়েছে। ওয়েল, এখানে কিন্তু একটা জিনিস বলতে হবে যে আমাদের যে 4টা ল্যাপটপ আছে, সবগুলো ল্যাপটপেরই কিন্তু স্পেকটা অনেক কাছাকাছি, বাট এখানে কিন্তু এসার একটা ভালো কাজ করেছে। এখানে কিন্তু আপনার র্যাম আপগ্রেডের ওরা একটা সুযোগ রেখেছে। সবগুলো যেহেতু একদম নিট পিকিং যদি করতে হয়, মানে স্পেক দেখলে কিন্তু এসারকে একটু আগায় রাখতে হবে। বাট কাহিনী হলো কি, মানে একটা স্পেক দেখে তো পুরো একটা জাজ করা যাচ্ছে না, রান্না করার পর খাবারটা আসলে খেতে কেমন, এটাই কিন্তু দেখার বিষয়। সো এইটা দেখতে গেলে আমাদের কিন্তু এখন চলে যেতে হবে যে কোন ল্যাপটপটা কেমন পারফর্ম করছে। ওকে, এরপর 4টা ল্যাপটপের কোন ল্যাপটপের পারফরমেন্সের ক্যালিবার কতটুকু, কোন ল্যাপটপের দৌড় কত দূর, এটা বোঝার জন্য এই সবগুলো ল্যাপটপকে আমরা গিকবেঞ্চে বসালাম। গিকবেঞ্চে আমরা যখন ফার্স্টে এইচপির দিকে তাকাই, সেক্ষেত্রে দেখি যে সিঙ্গেল করে এটা কিন্তু 1381 এবং মাল্টি করে 3425-এর মতন স্কোর তোলে, এবং এই স্কোরটা দেখে কিন্তু আমাদের একটু হতাশই করেছে। এই স্কোরটা নিয়ে কিন্তু এটা র্যাঙ্ক 4-এ চলে যাচ্ছে বাই দ্য ওয়ে। সো বোঝা যাচ্ছে যে Ryzen 3 5300U কিন্তু খুব ভালো মতো যে পারফরমেন্স ডেলিভারি করতে পারেনি, এটাই কিন্তু তার প্রমাণ আর কি। সো এরপর যদি আমরা আসুসের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখি যে এটা সিঙ্গেল করে 2080 এবং মাল্টি করে 4709-এর মতন স্কোর তুলে, বেশ ভালো একটা স্কোর তুলে র্যাঙ্ক 2-তে অবস্থান করছে। এবং এরপর যদি এসার দিকে তাকানো যায়, সেক্ষেত্রে দেখা যায় যে 2025 সিঙ্গেল করে এবং 5011 মাল্টি করে স্কোর তুলে এটা কিন্তু র্যাঙ্ক 1-এ চলে যাচ্ছে। অর্থাৎ এইটাতে কিন্তু বেশ ভালো একটা আমরা পারফরমেন্স আউটপুট দেখতেই পাচ্ছি। এবং লাস্টে যদি লেনোভোর দিকে তাকাই, সেক্ষেত্রে দেখি যে সিঙ্গেল কোরে 1988 এবং মাল্টি করে 4624-এর মতন স্কোর তুলে এটা কিন্তু র্যাঙ্ক 3-তে অবস্থান করছে। এরপর আমরা সবগুলো ল্যাপটপের এসএসডি পারফরমেন্সটা দেখা জরুরি, কারণ এটাও কিন্তু ল্যাপটপের অনেক ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রাল পার্ট। সো আমরা এসএসডির পারফরমেন্সটা আমরা বেঞ্চমার্ক করলাম, এবং সেইখানে সবার ফার্স্টে আমরা এইচপি দিয়ে স্টার্ট করি। এইচপির ক্ষেত্রে দেখি যে এটার কিন্তু রিড স্পিড 3709 MBPS এর মতন এবং রাইট স্পিড 2924-এর মতন একটা
স্কোর তোলে এবং এই স্কোরটা তুলে এটা কিন্তু র্যাঙ্ক 3-তে চলে যাচ্ছে। এরপরে আমরা আসুসের দিকে যদি যাই সেক্ষেত্রে দেখি যে এটা রিড স্পিড ছিল 5025 মতন এবং রাইট স্পিড ছিল 4497 Mbps মতন এবং হুপিং একটা স্কোর তুলে এটা কিন্তু র্যাঙ্ক 1-এ চলে যাচ্ছে। এবং পরে যদি আমরা এসআরের দিকে যাই সেক্ষেত্রে দেখি যে এটা রিড স্পিড ছিল 5088, অর্থাৎ এটা কিন্তু আসুসের থেকেও একটু ভালো করেছে, বাট রাইট স্পিডে কিন্তু এটা একটু আবার লো করে এটা 4039 মতন স্কোর তুলে এটা কিন্তু র্যাঙ্ক 2-তে চলে যাচ্ছে। এবং লাস্টে যদি লেনোভো নিয়ে দেখা হয় সেক্ষেত্রে দেখি যে এখানে 4301 মতন রিড স্পিড এবং 1817 মতন রাইট স্পিড তুলে এটা কিন্তু র্যাঙ্ক 4-এ চলে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ল্যাপটপগুলো নিয়ে একটু মানে লেনোভো আমাদের একটু এসএসডির দিকে হতাশ করেছে। এইচপি নিয়ে আমরা যদিও পারফরমেন্স নিয়ে একটু হতাশ ছিলাম, বাট এখানে কিন্তু এইচপি আবার একটু ভালো করে র্যাঙ্ক 3-তে চলে আসছে। বাট লেনোভো মানে আপনি কিন্তু একটু ভালো করতে পারতেন। প্রত্যেকটা ল্যাপটপের পারফরমেন্স নিয়ে আলোচনা করার সাথে সাথে প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু থার্মাল পারফরমেন্সটা নিয়েও আলোচনা করা দরকার, কারণ এইটা কিন্তু একদম পারফরমেন্সের সাথে কিন্তু একদম পাশাপাশি যায়, যেটা আমরা এই সেগমেন্টে করব। সো ফার্স্টে আমরা একটু এইচপি নিয়ে আলোচনা করি। এইচপির ক্ষেত্রে দেখি যে এখানে কিন্তু ওরা 63°C মতন এভারেজে ধরে রাখছিল, যেটা অনেক ভালো একটা ব্যাপার। বাট অন্যদিকে 14.2 ওয়াট মাত্র পাওয়ার ইনটেক করে এটা কিন্তু 3.8 GHz মতো মেনটেন করছিল, অর্থাৎ খুবই মানে পুয়ার একটা ব্যাপার, পুরো ক্লাসিক এইচপি একটা অ্যাপ্রোচ। মানে এইচপিকে বলতে হবে যে ভাই আপনি আর সিধা হলেন না, ঠিক আছে। এইটা কিন্তু এই স্কোরগুলো নিয়ে এটা কিন্তু C+ গ্রেড নিয়ে এটা কিন্তু র্যাঙ্ক 4-এ অবস্থান করছিল। সো এইচপি কিন্তু এখানে আরও ভালো পারফরমেন্স করতেই পারতো। এরপর আমরা একটু আসুসের দিকে যাই। আসুসের দিকে গেলে দেখা যাচ্ছে যে এটা 71°C এভারেজে ধরে রাখছিল এবং সাথে কিন্তু 18 ওয়াট পাওয়ার ইনটেক করে এটা কিন্তু 2.4 GHz মতো মেনটেন করছিল, যেটার জন্য আমরা এটাকে বি গ্রেড র্যাঙ্ক দিলাম এবং এইটা কিন্তু র্যাঙ্ক 3-তে চলে যাচ্ছে। এরপর যদি আমরা এসআরের দিকে যাই, এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে। এখানে এসআর করেছে কি 80°C মতন এভারেজে ধরে রাখছিল, যেটা কিন্তু চারটা ল্যাপটপের মধ্যে একটু বেশি, বাট এটা কিন্তু 28 ওয়াটের মতন পাওয়ার ইনটেক করছিল এবং 2.7 GHz মতন ধরে রাখছিল, যেটা সরাসরি কিন্তু ইমপ্লিমেন্টটা আমরা কিন্তু গিগবেঞ্চ করে দেখতে পাই, অর্থাৎ এটা কিন্তু র্যাঙ্ক 1-এ ছিল। এবং এইখানেও কিন্তু এই পুরো জিনিসটা নিয়ে এখানে কিন্তু আমরা এটাকে A- গ্রেড দিচ্ছি এবং এটা কিন্তু র্যাঙ্ক 2-তে চলে যাচ্ছে। এবং লাস্টে যদি আমরা লেনোভোর দিকে তাকাই সেক্ষেত্রে দেখি যে এটা 70°C মতন এভারেজে ধরে রেখে 27 ওয়াটের মতন পাওয়ার ইনটেক করে এটা 2.7 GHz মতন মেনটেন করছিল এবং 3টা স্কোর দেখলে কিন্তু এটাকে সহজেই আমাদের A+ গ্রেড দিয়ে দিতে হচ্ছে এবং এটা কিন্তু র্যাঙ্ক 1-এ চলে যাচ্ছে এই থার্মাল পারফরমেন্সের দিকে। ল্যাপটপের এমন একটা পার্ট যেই পার্টে আমরা সবচেয়ে বেশি তাকায় থাকি, অর্থাৎ ডিসপ্লে নিয়ে এই সেগমেন্টে আমরা কথা বলবো। 50K বাজেটের কিন্তু আমরা ল্যাপটপগুলো থেকে খুব বেশি ডিসপ্লে নিয়ে আহামরি কিছু এক্সপেক্ট করতে পারি না। তারপর আমরা করলাম কি সবগুলো ল্যাপটপকে আমাদের স্পাইডারএক্স প্রো দিয়ে হচ্ছে আমরা মেজার করি এবং দেখি যে কোন ডিসপ্লের ক্যালিবারটা কীরকম। সো ফার্স্টে যদি আমরা এইচপি নিয়ে কথা বলি, এইচপির দিকে SRGB-তে ছিল 63%, ARGB-তে 47% এবং DCI-P3 47%-এর মতন ছিল। এবং এইটা যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতে হয় তাহলে বলতে হবে এইচপি এর কালারগুলো না একটু ডাল লেগেছে বাকিগুলো তুলনায়। সো সব মিলে কিন্তু এটা আমরা র্যাঙ্ক 3-তে নিয়ে যাচ্ছি। বাট আরেকটা জিনিস যে আমাদের কাছে যে চারটা ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপেরই কিন্তু স্কোরগুলো কিন্তু খুব কাছাকাছি ছিল, আমরা কিন্তু র্যাঙ্কগুলো দিয়েছি একটু নিট পিকিং করেই আর কি। সো এরপর যদি আমরা একটু আসুসের দিকে যাই, আসুসে কিন্তু SRGB ছিল 63%, ARGB 48% এবং DCI-P3 ছিল 47%। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে কি, মানে আমরা যখন আসুস ল্যাপটপটা ফার্স্টে ওপেন করে দেখি এখানে একটা পুরো হলদে একটা ব্যাপার, মানে কি যে একটা অবস্থা। এত ভালো একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলো যখন একটু কম দামের কোনো সেগমেন্টে চলে আসে এরা কেন জানি একটু মানে নজর দিতে চায় না। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে এই ল্যাপটপগুলো এই যে এরকম অবহেলায় পড়ে থাকে। বাট ল্যাপটপটা যখন আমরা ক্যালিব্রেট করে নিয়েছি তখন কিন্তু এটা বেশ ভালো একটা ব্যাপার দিচ্ছিল। সো সব কিছু বিবেচনা করে আমরা কিন্তু আসুসকে আমরা র্যাঙ্ক 2-তে অবস্থান করছি। সো এরপর যদি আমরা একটু এসআরের দিকে যাই সেখানে দেখি যে এটার SRGB ছিল 62%, ARGB ছিল 47% এবং DCI-P3ও 47% ছিল। বাট স্কোরগুলো এমন হলেও আমাদের কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সের দিক থেকে এসআরকে মনে হয়েছে যে এটা সবগুলো ল্যাপটপের তুলনায় অনেক ভালো একটা কালার ওরা প্রডিউস করছিল, আই প্লিজিং কালার প্রডিউস করছিল এই বাকি তিনটা ল্যাপটপের তুলনায়। সো সব কিছু মিলিয়ে এটাকে কিন্তু আমরা র্যাঙ্ক 1-এ দিয়ে দিলাম, কারণ পার্সোনাল এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু এসআরকে এগিয়ে রাখতেই হবে। এবং লাস্টে যখন আমরা লেনোভোটা হাতে নিলাম এখানে দেখি যে এটার SRGB ছিল সবচেয়ে কম অর্থাৎ 60%, ARGB ছিল 45%-এর মতন এবং DCI-P3-তেও কিন্তু এইটা সবচেয়ে কম ছিল অর্থাৎ 44%-এর মতন ছিল এবং সব কিছু মিলিয়ে এটা কিন্তু র্যাঙ্ক 4-এ অবস্থান করছে। এখানে আরেকটা জিনিস বলতে হবে, যেহেতু 50K বাজেটের ল্যাপটপগুলো এর মধ্যে কিন্তু সবগুলো ল্যাপটপে আপনারা
আপনারা হালকা একটু শিফটিং ইস্যু, হালকা একটু গ্লেয়ারিং ইস্যু দেখতে পারবেন, নেগেটিভিটি ইস্যু আপনাদের চোখে পড়বে। বাট এত কিছুর মধ্যেও আমাদের এসারটাকে মনে হয়েছে যে এটা বাকি 3টা ল্যাপটপ থেকে হালকা স্ট্যান্ড আউট করে, এবং এর জন্য কিন্তু এটাকে আমরা র্যাঙ্ক 1-এ রেখে দিচ্ছি। সো ভিডিওর একদম লাস্টে এসে আমরা যদি একটু ওভারঅল ডিসকাশন করি, সেই ক্ষেত্রে সবার লাস্টে আমাদের বলতে হবে যে র্যাঙ্ক 4-এ আমরা এইচপিকে রাখছি। কেন রাখছি? ওয়েল, পারফরমেন্সের দিক থেকে কিন্তু এটা একটু হতাশ করেছিল, অর্থাৎ এটা কিন্তু র্যাঙ্ক 4-এ ছিল, এসএসডিতেও কিন্তু র্যাঙ্ক 3-তে ছিল, অন্যদিকে ডিসপ্লেতেও আমাদের কিন্তু খুব একটা প্লিজেন্ট কোনো কিছু ওরা দিতে পারে নাই। সব মিলিয়ে কিন্তু আমাদের এটাকে কিন্তু আমরা র্যাঙ্ক 4-এ দিয়ে দিয়েছি। অন্যদিকে যদি এটার একটু বিল্ড কোয়ালিটি নেওয়া হালকা বলে ফেলি, এটার কিন্তু বিল্ড কোয়ালিটিটা হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, মোটামুটি বেশ ভালোই আছে, শক্তপোক্ত আছে, এবং এটার ডিজাইনটা কিন্তু ক্লাসিক এইচপি ডিজাইনের মতোই, একটু ডাল বাট ইটস গুড, নট ব্যাড। আর এখানে কিন্তু ফুল সাইজের একটা কিবোর্ড পেয়ে যাবেন। সো সব মিলিয়ে এটাকে আমরা র্যাঙ্ক 4-এ দিয়ে দিচ্ছি। র্যাঙ্ক 3-তে যে ল্যাপটপটা থাকছে সেটা হচ্ছে লেনোভো। ওয়েল, লেনোভো ল্যাপটপটার দিকেও যদি আমরা তাকাই, এটাও কিন্তু মানে আহামরি খুব বেশি যে আমাদের উপহার দিতে পেরেছে ব্যাপারটা এমন না। আমরা যদি এটা পারফরমেন্সের দিকে তাকাই, এটা কিন্তু র্যাঙ্ক 3-তে ছিল, এসএসডিতেও ছিল র্যাঙ্ক 4-এ। আবার অন্যদিকে কিন্তু ডিসপ্লেও কিন্তু মানে খুব একটা ভালো জিনিস ওরা আমাদেরকে দিতে পারে নাই, বাট এটা কিন্তু অন্যদিকে আবার থার্মাল পারফরমেন্সে কিন্তু অনেক ভালো একটা জায়গা করে নিয়েছে। সো সব কিছু মিলে আমাদের মনে হচ্ছে যে এটাকে আমরা র্যাঙ্ক 3-তে দিতে পারি। অন্যদিকে যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা হয়, এখানেও কিন্তু প্লাস্টিক একটা ভালো বিল্ড কোয়ালিটি ওরা দিয়েছে, এবং লেনোভোর ডিজাইনটা বেশ ভালোই, ক্লাসিক একটা সুন্দর ডিজাইন ছিল, সমস্যা নেই। এবং সবচেয়ে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে এইখানে কিন্তু ওরা একটা টাইপ সি দিয়ে দিয়েছে, যেটা অন্য 3টা ল্যাপটপের কোনোটাতেই ওরা দেয়নি। সো এই দিক থেকে কিন্তু লেনোভোকে একটা প্লাস পয়েন্ট দিতেই হচ্ছে। ওয়েল, এরপর কিন্তু র্যাঙ্ক 2 আর র্যাঙ্ক 1 থাকে, যেটা নিয়ে কিন্তু আমরা নিজেরা অনেক কনফিউজড হয়েছিলাম, অর্থাৎ এখানে কি র্যাঙ্ক 2-তে কোনটা দিব, আসুস নাকি এসার, র্যাঙ্ক 1-এ কোনটা যাবে। তো সব কিছু মিলেই যখন আমরা দেখি, কারণটা হচ্ছে আপনারা যদি পারফরমেন্সের স্কোরগুলো দেখি বা এসএসডি স্কোরগুলো দেখি, সব দিকেই কিন্তু এই মানে আসুস বা এসার দুইটাই কিন্তু সিমিলার টাইপেরই পারফরমেন্স করছিল। সো আমরা কিন্তু নিজেরও কনফিউজড হয়েছিলাম। বাট এর মধ্যে যদি আসুসের দিকে তাকাই, এটা কিন্তু আমাদের ফুল সাইজের একটা ব্যাকলাইট কিবোর্ডও অফার করছে। অন্যদিকে কিন্তু এরা কিন্তু একমাত্র মানে ল্যাপটপ যেটা কিন্তু এই 3টা ল্যাপটপের মধ্যে বিল্ট ইন ওরা উইন্ডোজ দিয়ে দিচ্ছে, এবং এর সাথে কিন্তু আসুসের বিল্ড কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো ছিল, অর্থাৎ এটা প্লাস্টিক বিল্ড হলেও এটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু বেশ নাইস ছিল। এবং এটার যে ডিজাইনটা কিন্তু আমাদের বাকি 3টা ল্যাপটপের তুলনায় বেশ ভালো লেগেছে, অর্থাৎ এটা দেখলে কিন্তু আপনার মনে হবে না যে এটা একটা 50,000 টাকার একটা ল্যাপটপের ডিজাইন। এবং এই ড্যাশিং ডিজাইনের সাথে যদি আপনারা ড্যাশিং কোনো জামা না পরেন, তাহলে কিন্তু ব্যাপারটা যায় না। এবং ড্যাশিং জামার কথা যখন আসে, তখন কিন্তু এসটি লাইফস্টাইলের কথা বলতে হয়। ইনফ্যাক্ট আমি যে টি শার্টটা পরে আছি, এরকম কিন্তু আরও অনেক ব্র্যান্ডেড টি শার্টস লাইক লাকোস্ট বা টমি হিলফিগার বা ক্যালভিন ক্লেইন, এরকম কিন্তু আরও অনেক ব্র্যান্ডেড ক্লথস কিন্তু আপনারা অনেক ভালো একটা প্রাইসে এসটি লাইফস্টাইলে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই পেজে ঘুরে আসতে পারেন, আমরা লিঙ্ক টিঙ্ক সব ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। কিন্তু অন্যদিকে এই ল্যাপটপের যে সমস্যাটা সেটা হচ্ছে এটা ডিসপ্লে সেকশনে ভাই এটা আমাদের একটু হতাশ করেছে। আই মিন, ডোন্ট গেট মি রং, এটার কিন্তু ডিসপ্লে যে ক্যালিবারটা এটা কিন্তু বেশ ভালো, বাট এটা মানে ইন হাউস যদি ওরা ক্যালিব্রেট করে দিত, এই ইয়েলো স্টোনটা যদি না রাখতো, তাহলে কিন্তু একদম পুরো খাপ হয়ে যেত। জাস্ট এইটার জন্যই আমরা করলাম যে হচ্ছে আমরা আসুসকে র্যাঙ্ক 2-তে রেখে দিচ্ছি। র্যাঙ্ক 1-এ কিন্তু আমরা এসআরকে দিয়ে দিচ্ছি। ওয়েল, এখানে কিন্তু বলতে হবে আমাদের যে র্যাঙ্কিংগুলো ছিল পারফরমেন্স বা এসএসডি বা অন্যান্য যে কোনো সবগুলোতেই কিন্তু এসআর কিন্তু বেশ ভালো এগিয়েছিল র্যাঙ্কের দিক থেকে। অন্যদিকে যদি আমরা এইটার পোর্টসের দিক থেকেও কিন্তু আপনারা বেশ ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এখানে কিন্তু ইথারনেট পোর্ট আছে, যেটা কিন্তু বাকিগুলাতে নেই। সো এটা অবভিয়াসলি একটা বড় একটা ব্যাপার, এবং তার থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন, যেটা কিন্তু এই কয়েকটা ব্যাপার দিক থেকে অনেক আপনাকে হেল্প করবে। লাইক আপনি 50K বাজেটের মধ্যে একটা মানে ল্যাপটপ নিচ্ছেন, বাট পরবর্তীতে মনে হচ্ছে যে না, আমি আরেকটু র্যাম আপগ্রেড করে আরেকটু আমার পারফরমেন্সটা বেটার করবো, সেইটার সুযোগটা কিন্তু জাস্ট এসআরই আপনাকে দিয়ে দিচ্ছে। সো এটাই ছিল আজকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের আলোচনা, এবং আপনারা সবগুলো আলোচনা করে কিন্তু আপনাদের যে পার্সোনাল প্রিফারেন্স সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ল্যাপটপটা বেছে নিতে পারেন। এবং এই সবগুলো ল্যাপটপই কিন্তু টেকল্যান্ড বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন, ওরা কিন্তু আর একটু ডিসকাউন্ট দিয়ে দিবে। সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের টেকুলিক গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। টেকুলিক বাংলাদেশে কিন্তু অলরেডি একটা মিম ফেস্ট চলছে, যেখানে কিন্তু আমরা একটা 22 ইঞ্চের মনিটর গিভঅ্যাওয়ে করে দিব। সো এই সুযোগটা হাতছাড়া করেন, অনেক বড় একটা গিভঅ্যাওয়ে। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।